কোয়ারেন্টিন রিডিংসের চতুর্থ পর্যায়ে আপনারা শুনছেন হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার এবং শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি। আজ ৫ম পর্ব। পৃষ্ঠা ২০৯। এত খুন, এত লৌ, মানুষ মানুষের কাছে আসছে খুন করার লেগে। একদিন দুপুরবেলায় চুলো থেকে উজ্জ্বলন্ত ভাতের হাঁড়িটি খালি নামিয়েছি, এমন সময় খবর পেলাম রায়দের বড় ছেলে সত্য কলকাতায় হিন্দু মুসলমানের হিড়িকে কাটা পড়েছে। প্রথমই কথার কোনো মানে বুঝতে পারলাম না। কাটা পড়েছে আবার কি? বাসে চাপা পড়ে, ট্রেনেতে কাটা পড়ে, কলকাতায় মানুষ কাটা পড়েছে মানে কি? মানুষ কি কদু কুমড়ো যে বটির সামনে ধরলাম আর ঘ্যাঁস করে কেটে ফেললাম? সবাইকে আমি শুধুই হ্যাঁ গো, হিন্দু মুসলমানদের দাঙ্গা আবার কেন শুরু হলো, এই কথার জবাব আর কে দেবে? সবাই তো আমারই মতন কথা শুনে হাঁ হয়ে আছে। ওই রায়েরা এককালে যত বড়লোকই থাক, আজ তারা ভিখিরি। ছোট রায় দা দয়লা পেট বার করে, গলায় কালো কিতকিতে পইতে ঝুলিয়ে, খালি গায়ে কাপড়ের একটু ঝোলা নিয়ে প্রত্যেক দিন ভিক্ষে করতে বের হয়। তার মনে খুব দয়া যে সেই গায়ে ভিক করে না। যদি করতো তাইলে এই গায়ের ভদ্রলোকদের মুখে জুতো পড়তো। সে ভিক করে ভিন গায়ে। কঠিন গরমের দিনে তেতে পুড়ে কিংবা ঝড় বাদলে কাক ভেজা হয়ে ভিক্ষার চাল কটা এনে বামুনগিন্নির হাতে দেয়, তবে চুলো ধরে। দুটো ভাত ছেলে মেয়েদের মুখে ওঠে। ধিঙ্গি ধিঙ্গি মেয়েদের বিয়ে হয় নাই, দুটি ছেলে স্কুলে যায়, আবার যায়ও না। শুধু বড় ছেলেটি কলকাতায় যে কার বাড়িতে রাঁধুনি হয়েছে, না মুদির দোকানে মাল ওজন করে, সে ২-৪ টাকা সংসারে পাঠায়, তবে এতগুলি মানুষ বেঁচে আছে। সেই সত্য আবার কলকাতায় কি করলে, কার ক্ষতি করলে যে খচাত করে তার মাথাটু কেটে ফেলতে হলো? তার না হয় কল্লা গেল, এইবার যে তার বাড়ির এতগুলি মানুষ না খেয়ে মরে যাবে। ছোট রায়ের সাধ্যই নাই যে এতগুলিন পেরানিকে সে পেরানে বাঁচায়। পৃষ্ঠা ২১০। ছেলেটাকে আমি চেনতম, আমার এখনকার বড় খোঁকার বয়সী। ২-১ বার তাকে দেখেছি বড় খোঁকার সাথে। সে এমনি ভালো মানুষ যে একটু পিঁপড়ে মারারও ক্ষমতা নাই তার। আমাকে কেটে ফেললেও বিশ্বাস করতে পারবো না যে সে কাউকে মারতে গিয়েছে। সত্যর মায়ের, রায়দের ছোট গিন্নির মুখটাও আমার মনে পড়তে লাগলো। ২-১ বার দেখেছি। ফর্সা টুকটুকে বউ মানুষটি ময়লা চেকট ছেঁড়া শাড়ি পরে থাকে। মাজা সোনার মতন তার খোলা গা বেরিয়ে পড়ে। সেই মানুষের কপালে এমন পুত্রশোক লেখা ছিল। হায় হায়। সবাই বলতে লাগলো নেড়ে মুসলমানরা তাকে মেরেছে। তাই হবে, হিন্দু মুসলমানে হিড়িক মানেই হচ্ছে হিন্দুকে মুসলমান মারবে, মুসলমান হিন্দু মারবে। আর কিছু দেখা দেখি নেই। ৫ জনা হিন্দু কলকাতার রাস্তায় একটু মুসলমানকে একা বাগে পেলে তো পিটিয়ে কিংবা ছোড়া ঢুকিয়ে মেরে ফেললে, আবার ৫ জনা মুসলমান একটু হিন্দু দেখতে পেলে কি চিনুক না চিনুক, কিছু করুক না করুক, তাকে তরোয়াল নাইলে টাঙ্গি নাইলে যা দিয়েই হোক মেরে ফেললে। বাহ, ভালো। এবার এই গায়ের হিন্দুরা বলছে সত্যকে মেরেছে মুসলমানরা। তাইলে বিশ্বভুবনের মুসলমানরা বিশ্বভুবনের হিন্দুদের শত্রুর? তাই যদি হয়, তাইলে এই গায়ের মতন যেখানে যত হিন্দু মুসলমানের গাঁ আছে, সব জায়গাতেই কি দাঙ্গা শুরু হবে? কি অস্থির যে লাগলো আমার। কর্তাকে এই নিয়ে আমাকে দুটো কথা বলবে না? আমাদের এই বিরাট গাঁয়ে মাত্র ২০ ঘর মুসলমান। ছানা পোনা নিয়ে ১০০টা লোক হবে কিনা সন্দেহ। হিন্দু খুব কম করেও ৫০০ ঘর। আশেপাশের গাঁগুলিনও মোটামুটি হিন্দু গাঁ। এই কথা কোনোদিন মনে হয় নাই। কেন মনে হবে? মানুষ আপন মনে বাস করছে। পৃষ্ঠা ২১১। নিজের নিজের পেরান ছেলে মেয়ে সংসার নিয়ে হাবু সোঁটা খেতে হচ্ছে সবাইকে। হিন্দু মুসলমান আবার কি?
কোনোদিন মনেও করি নাই যে নিয়ে আবার ভাবনা করতে হবে। মনে তো এখনো করতে চাই না, কিন্তু খালি যে মনের ভেতর আগা দিছে, যদি গায়ে দাঙ্গা লাগে তাইলে এই কটি মুসলমান তো এক লাপটেই মারা পড়বে। সাথে সাথে মনে হলো মনে পাপ ঢুকেছে, তাই এই কথা মনে হচ্ছে। ভাবো দেখিনি, কর্তা কাটতে যাবে কর্তা মাকে, নাপিত বউয়ের স্বামী, নাইলে হলাবাগদির বাপ খুন করতে আসবে আমার ছেলে দুটিকে। গত কবছর থেকে খালি শুনছি মুসলমানদের আলাদা একটু দেশের লেগে আন্দোলন হচ্ছে, ব্রিটিশদের সাথে খুব দেন দরবার চলছে। কর্তা খালি তাড়া দিত আর নতিজা করতো বলে গত কবছর বঙ্গবাসী কাগজটু একটু একটু পড়তে চেষ্টা করতাম। তখন থেকেই জেনে আসছি মুসলমানদের লেগে একটু আলাদা দেশ করার বন্দোবস্ত হচ্ছে। কর্তার আগের মতন প্রায় প্রত্যেক দিন শহরে যায় না, প্রেসিডেন্টগিরি যাবার পর থেকে বাড়িতেই থাকে বেশিরভাগ দিন। তারপরে এমন যে আকাল গেল, বুকে হেঁটো ঠেকিয়ে জড়িয়ে মরিয়ে কোনো পেরকারে সেই ফুলসরাত পার হতে হয়েছে। শহরগঞ্জে যেতে ভয়ই লাগতো মানুষের। তাতে এখন কর্তা বাড়িতে বসে বসে আর কি করবে, কাগজ মাগজ পড়তো আর মন মর্জি ভালো থাকলে দেশ দুনিয়া নিয়ে আমাকে কখনো কখনো দু চার কথা বলতো। যে করে হোক আকালটো মোটামুটি মানুষ সামলাইলে দুবার ফসল যাওয়ার পরে তৃতীয় বছর খুব ধান হলো। গভর্নমেন্টের সাধ্যি হলো না, চোরা কারবারিদেরও লিকিন ক্ষমতা হলো না যে আকালটু আর কিছুদিন চালিয়ে যায়। এদিকে যুদ্ধর তেজও মরতে মরতে গত বছর বর্ষাকালের গোড়ায় সারা পৃথিবীর যুদ্ধ বন্ধ হয়েছে। কিন্তু মুসলমানদের লেগে আলাদা একটু দেশের কথা কবছর থেকেই শুনে আসছি। পৃষ্ঠা 212। এই নিয়ে কত কথা থাকে কাগজে, কর্তাও অনেক কথা বলে এই নিয়ে, সব কি আর বুঝতে পারি? কাগজে অনেক মজার মজার নাম পড়ি, আবার সেসব নাম ভুলেও যাই, কিন্তু কতগুলি আর ভুলতে পারি না। এক সময় খালি পড়তম শ্যামা হক এই নাম, বুঝতে পারতাম না একটু লোকের নাম না দুটি লোকের নাম। কর্তাকে শুধুই যে বললে, না তোমাকে নিয়ে আর পারা গেল না, দুটি মানুষের নাম তাও বুঝতে পারলে না, শ্যামাপ্রসাদ মুখুজ্জে আর শেরে বাংলা ফজলুল হক। মন্ত্রীদের একটি সভা আছে, তাদের পরামর্শে আর ব্রিটিশদের চোখ রাঙানি সয়ে এই দুজনেই এখন দেশ চালাচ্ছে। কবে বলেছিল কর্তা এই কথা? তারপর কাগজেও পড়েছিলাম, কর্তাও বললে ওই সভা ভেঙে গিয়েছে, ওদের ক্ষমতা শেষ, এখন খাঁটি মুসলমানদের শাসন চলবে। সেও কবছর হয়ে গেল। তারপর থেকেই শুনছি মুসলমানদের আলাদা একটু দেশের লেগে খুব আন্দোলন চলছে, লিকিনি না করে ছাড়বে না। আর পড়তে লাগলাম, শুনতেও লাগলাম কটি নাম, জিন্না, নেহেরু, গান্ধী, প্যাটেল। এমন নাম তো জীবনে শুনি নাই। কিছুতেই মনে থাকতো না, যেদি হাটে মাঠে ঘরে বাইরে সব সময় এই নামগুলির না শুনতে পাওয়া যেত। আরও পড়লাম নাজিমুদ্দিন, লিয়াকত আলী, সোহরাবর্দী, আবুল হাসিমের নাম। আবুল হাসিমের নাম খুব দেখতে পেতাম, ওই নামটি ভুলি নাই। একে তো মুসলমানদের নেতা, তারপর তার দেশের বাড়ি আমার বাপের বাড়ির খুব কাছে, 2-3 কোষের মধ্যেই। যাজ্ঞ কথা তা লয়, দাঙ্গার কথাটো বলতে যেই এত কথা। মুসলমানদের আলাদা দেশ পাকিস্তানের কথা হতে হতে এমনি শোরগোল হতে লাগলো, সে আর কান পাতা যায় না। শেষের দিকে খালি বলে লড়কে লেঙ্গে পাকিস্তান, লড়কে তো লেঙ্গে, কিন্তু নিয়ে করেঙ্গেটা কি? কোথা পাকিস্তান হবে জানিস? তুই যাবি সেখানে? পৃষ্ঠা 213। কর্তাও দেখি মাঝে মাঝে খুব রাগ করছে। মুসলমানদের আলাদা দেশের কথা তো সেই আকালের সময় থেকেই শুনে আসছি। তখন এক কান দিয়ে ঢুকতো আর এক কান দিয়ে বেরোইত বলে মানুষের পেটে পিঠে সেটে গিয়েছে, পরনে তেনা নাই, লতা পাতা শামুক গুগলি খেয়েও লোকে বাঁচতে পারছে না, শেয়াল কুকুরের জীবন হয়েছে মানুষের, আর তারই মধ্যে আবার মুসলমানদের আলাদা একটু দেশের কথা। কে তাতে কান দেবে? কিন্তু কান দেবার লোক আছে বই কি, যাদের নিজেদের ভাবনা চিন্তা নাই, খাওয়া পড়ার চিন্তা নাই, তারা তো গরিব মানুষের লেগে ঘরে বসে মাহা চিন্তা করতেই পারে। যাই হোক, সেসব কথার এখন লোক কান দেয় নাই, কিন্তু কথাটো গেল না, জিটিবিটি করে ধরে থাকলো। আকাল গেল, যুদ্ধ গেল, পাকিস্তানের কথা আবার ফিরে এলো।
আগে আগে কর্তা বলতো পাকিস্তানের বাতিকটা বোধহয় গেল, লোক দেখানো হোক, যাই হোক, ব্রিটিশ চেষ্টা করছে হিন্দুদের গান্ধী, নেহেরু, প্যাটেল আর মুসলমানদের নেতা জিন্নার সাথে বসে একটা পথ বার করতে, যাতে দেশটাকে আর ভাগ করতে না হয়। আবার কদিন বাদে হয়তো এসে বললে, না হলো না, একটা দক্ষ যোগ্য মনে হচ্ছে হবেই, এবার জিন্না রাজি না। কদিন পরে ফের বললে, এবার নেহেরু রাজি হলো না। এই করতে করতে একদিন মাহা বিরক্ত হয়ে এসে বললে, এই জিন্না লোকটা একটা দিন জেলে খাটলে না, একটা দিন উপোস করলে না গান্ধীর মতো, মুসলমানের কিছুই নাই তার, জামা কাপড় আগে পরতো সাহেবদের মতো, এখন মুসলমানদের নেতা হয়েছে, শেরওয়ানি পরে, মাথায় পরে তার নিজের কায়দার টুপি। অত রাগ করছো কেন? আমি একটু অবাক হয়ে শুধুই। রাগ হবে না? সারা দেশের মানুষ কি চায় না চায় তার খবর নিতে হবে না? কাগজ কলম নিয়ে শুধু ঘরে বসে আঁক কষলেই হবে? পৃষ্ঠা 214। আমাকে একটু বুঝিয়ে বলো দেখিনি, আঁক কষা আবার কি? কোথা ভারতের স্বাধীনতা তার কোনো খবর নাই, আঙুলটা পর্যন্ত কোনো দিন ব্রিটিশদের বিরুদ্ধে তোলে নাই, আর যখনই এই দেশের স্বাধীনতা নিয়ে দেশ ছেড়ে চলে যাবার অবস্থা, ব্রিটিশের দিশেহারা অবস্থা, তখনই সে বলছে মুসলমানদের আলাদা দেশ দিতে হবে। আবার প্যাটেল ম্যাটেল কটা হিন্দু নেতা আছে যারা হিন্দু মুসলমান দুই দুই না করে কোনো কথা ভাবতেও পারে না। কর্তা কথাগুলো এমন করে বলেছিল যেন নিজের সাথে নিজে কথা বলছে। সেই লেগে আমি একটু চেঁচিয়ে বললুম, আহা, ঘরে বসে কাগজ কলমের কথা কি বলছিলে সেই কথাটি পরিষ্কার করে বলো। ও কাগজ কলম? কর্তা হাসলে। যাদের জন্য এসব কথা, তাদের কাছে না এসে ঘরে বসে চিঠি চালাচালি করা, খবরের কাগজে একগাদা কথা ছাপানো, এইসব করেই বাজিমাত করার কথা বলছিলাম রাগ করে। স্বাধীনতার জন্য একটা আন্দোলন হচ্ছে, আবার সেই আন্দোলনের পেটের ভেতর মুসলমানদের জন্য একটা আলাদা দেশের আন্দোলনও হচ্ছে। ডালে চালে মিশে যাচ্ছে না? আমি আজ শুনব মুসলমানদের আলাদা দেশ ঠিক কি কথা। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি নিজেও যে খুব বুঝি তা নয়, কোনো কিছুর সঙ্গে এখন আর আমি নাই, খবরের কাগজ টাগজ পড়ে যা বুঝি তাই বলছি। আগে বলো, মুসলমানদের দেশ যে বলছো, সেই দেশ হলে সব মুসলমান সেখানে বাস করবে, কেউ তার বাইরে থাকবে না? আর দূর, তাই কখনো হয় নাকি? সারা দুনিয়ার মুসলমানদের কত দেশ আছে জানো? কত পোশাক, কত ভাষা, কত জাত, তার কোনো অন্ত আছে নাকি? একটিমাত্র দেশে তাদের সবারই থাকার কোনো জায়গা নাই। আমাদের এই ভারতেই কত দেশ। পৃষ্ঠা 215। কত কিসিমের মুসলমান এই বিরাট দেশে আছে কেউ জানে? ওভাবে এক দেশে সব মুসলমানকে রাখার কথা হয় নাই। এই বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে কত মুসলমান আছে, সবাইকে একটু আলাদা দেশে রাখতে পারবে কেউ? তবে আলাদা দেশের কথা কেন? আমাদের এই দেশের মুসলমানকেই যদি একটা দেশের মধ্যে রাখতে না পারে, তাইলে ও কথা হচ্ছে কেন? আমার এই কথায় কর্তা যেন একটু থমকে গেল। কিন্তু ও কি থামবার মানুষ? বললে, প্রথমে কথা হয়েছিল সারা দেশে যেখানে যেখানে মুসলমান অন্য জাতের চেয়ে বেশি বাস করে সেই সব জায়গায় নিয়ে বেশ কটা আলাদা দেশ হবে। তারপর সে কথা উড়ে গেল। ব্রিটিশরা বললে, দেশ ভাগ করো না, বরঞ্চ 3টে খণ্ড করে এক দেশের মধ্যেই সবাই থাকো। সে কথাটিও আবার নেহেরু প্যাটেল হিন্দু নেতাদের পছন্দ হলো না। এখন জিন্না খেপেছে, কোনো কথা নয়, পাকিস্তান বলে একটি আলাদা মুসলমানদের দেশ চাই। এতক্ষণ ধরে কর্তা যেসব কথা বলছিল মনে হচ্ছিল তা অন্য কোনো ভাবের কথা, তার একটি বর্ণ বুঝতে পারছিলাম না। খুব চেষ্টা করলাম বুঝতে, কিন্তু কি বুঝবো? দুনিয়ার কি কিছু জানি? কোথা কোথা মুসলমান থাকে এই দেশেই, বা কোথা কোথা তারা থাকে, কি খায়, কি মাখে, কি পরে, কেমন করে কথা বলে, কি ভাষায় কথা বলে, কি তাদের স্বভাব চরিত্রের, এসব কিছুই জানি না। বুঝলাম এই নিয়ে কথা বলা আমার ঠিক হবে না, তবে এই কথাটাও খুব মনে হচ্ছিল যে এসব কথার সাথে হিন্দু মুসলমান সংসারী মানুষের কোনো সম্পর্ক নাই। আর নাই যখন তখন আমি মাথা ঘামাইতে যাই কেন? তবে খালি মনে হতে লাগলো মুসলমানের দেশ হবে, অথচ সব মুসলমান সেখানে থাকবে না। এমনও হতে পারে যে আমি থাকবো কিন্তু আমার স্বামী ছেলে মেয়ে থাকবে না। তাই যদি হয়, তাইলে এই কাজ করতে যে হিন্দু মুসলমান সম্পর্ককে বিষ করতে হবে কেন? পৃষ্ঠা 216। কর্তার সাথে এই নিয়ে আর কোনো দিন
কথা বলতে চাই নাই, কিন্তু মনে হয় তারও বুকের ভেতরে ঝড় বইছিল। এখন তো আর বুঝতে কিছু বাকি নাই। মাঘ ফাগুনে কর্তা একদিন বললে, একটু নির্বাচন হবে, কঠিন নির্বাচন, এমন নির্বাচন লিখিনি আর কোনোদিন হয় নাই। এই নির্বাচনে ঠিক হবে মুসলমানরা তাদের আলাদা দেশ পাকিস্তান চায় কি না। কর্তার সেই কথার পরে এই অজ পাড়া গায়েও কি জগঝম্প বাজতে লাগলো। বাড়িতে থাকি তাও কানে ঝালাপালা হয়ে গেল। কদিন এগু যুদ্ধ শেষ হয়েছে, এখন শুরু হলো আরেক মহাযুদ্ধ। লড়কে লেঙ্গে পাকিস্তান রব করছে মুসলমানরা। পাকিস্তান চাইদের দলে দাঁড়াইলে আবুল হাসিম, আর বোধহয় পাকিস্তান চাইনার দলে দাঁড়াইলে সেও একজনা মুসলমান। তার নামটা মনে ছিল, এখন ভুলে গেছি। মনে হচ্ছে তার নাম ছিল ছাত্তার। আমরা আর ভোট দিতে যাই নাই। কর্তাকে শুধুই দেশে কিছুতেই রাগ কাড়লে না। ভাবে মনে হলো আবুল হাসিম পাকিস্তানওয়ালাকেই ভোট দিয়েছে। এরপরে আর 6টা মাসও কাটল না, হিন্দু মুসলমানে লেগে গেল হিড়িক। কে যে কি লাগাইলে, কেন জি লাগাইলে সে কথা বলতে পারবো না। কোন পাড়াগায়ে পড়ে আছি দুনিয়ার কোন এক কোণে। চাঁদ সুরজ যেখানে চুপে চুপে ওঠে, চুপে চুপে ডোবে, চুপে চুপে ধান হয়, গম হয়, ফল পাকুড় হয়, চুপে চুপেই আমাদের সন্তান হয়, বাড়ে মরে। আমরা কার কি করেছি যে সেই গায়ের এক মায়ের অন্ধের নড়ি পুতকে কেটে দুখান্ডা করে দেবে। আমার খুব মনে হতে লাগলো একবার রায়দের ছোট গিন্নির কাছে যাই। আমার বড় খোকা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল রোগে ভুগে। পৃষ্ঠা 217। ছোট গিন্নির নাড়ি ছেঁড়া ধনটির দুনিয়া থেকে যাবার সময় হয় নাই। কে তাকে মারলে, কোন অপরাধে মারলে সেও জানলে না, তবে তার মা বাপও জানলে না। টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকলো ছেলে, পচে গলে নষ্ট হয়ে গেছে সেই লাশ। না কুকুর শেয়ালে খেয়েছে, নাকি কাক শকুনে খেয়েছে, তাও জানতে পারলে না মা বাপ। আহা, একবার যাই সত্তর মায়ের কাছে, তার গায়ে পিঠে হাত দিতে পারবো না জানি, হিঁদুরা আমাদের ছোঁয় না। ছোট গিন্নি তো আবার বামুনের মেয়ে, যেখানে যে বসবো দাঁড়াবো সেখানে আবার পানি ঢেলে দেবে। তা হোক, একবার যাই। কর্তাকে শুধোবো কিনা ভাবলুম। এই বাড়িতে বউ হয়ে আসার পরে কোনোদিন গায়ের রাস্তায় বেরোই নাই পায়ে হেঁটে। যেখানেই যাই গিয়েছি গরু মোষের গাড়িতে, টপ্পরের দুমুখে শাড়ি বেঁধে। তবে গায়ের মুসলমান পাড়ায় বড় ননদের বাড়িতে দু একবার যাই, মাঝে মাঝে হেঁটেই যাই। পাড়ার ভেতর দিয়ে ইবাড়ি উবাড়ির পাশ কাটিয়ে ওর এগনের ওপর দিয়ে চলে যাই। দিনে রাস্তায় কোনো দিন বেরোই না। কবে বউ হয়ে ঢুকেছি এই বাড়িতে, মাথার চুল পাতলা হয়ে গেছে, পাকছেও দু একটি, ইয়া চওড়া সিঁথি এখন। তবু বউ মানুষের শরম গেল না আমার। মনে করলুম কর্তাকে আর শুধোবো না। কেন বেরিয়েছিলুম, শুনলে রাগ করবে না আমি জানি। বৈকাল বেলায় গা মাথা ঢেকে কোনো রকমে টুক করে রাস্তাটা পেরিয়ে পুকুরের পাড়ের কলা বাগানের আড়াল গেলাম রায়বাড়ি। পুকুরের দক্ষিণ কোণেই বাড়ি। বাইরে এসে গায়ে বাতাস লাগলে মনে হলো কোন জগতের বাতাস, চাপা পড়া ঘাস যেন নতুন জান পেল। রায়বাড়ির শিং দরজা নাই, কবে বিক্রি হয়ে গিয়েছে। সেখানে দুদিকের মাটির পাঁচির হা হয়ে আছে। সেটু পেরিয়ে এগনে যে দাঁড়াইতেই দেখলুম সীমানার পাঁচির কবে ভেঙে পড়ে গিয়েছে। চারদিক খাঁ, এক কোণে একটি মাত্র ঘর, আর এগনের এক কোণে রান্নাঘর। পৃষ্ঠা 218। ঘরের সামনে যে একটুকু উসারা আছে, সেইখানে একটি ছেঁড়া ছপ পেতে শুয়ে আছে রায়গিন্নি। দুদিকে গিট মারা ময়লা একটু বালিশ মাথার তলা থেকে বেরিয়েছে, আর উঁচু উসারার ধাড়ি থেকে রায়গিন্নির এলো চুল এগনে পর্যন্ত ঝুলে আছে। খানিক আগে হয়তো পানি ঢেলেছে মাথায়, ভালো করে মোছা হয় নাই। চুল গড়িয়ে টপ টপ করে এখনো পানি পড়ছে। 2-4টি পাকা চুল দেখা যেছে। ছোট গিন্নির চোখ বোজা, জেগে না ঘুমিয়ে ঠিক বুঝতে পারলুম না। বাড়িতে কাকপক্ষী নাই, একদম ফাঁকা। মেয়ে দুটি নাই, ছেলেটিও নাই, আর ছোট রায় নিশ্চয় ভিক্ষে বেরিয়েছে। এত বড় পুত্র শোকেও তার উপায় নাই। পোড়া প্যাট তো মানবে না, ভিক্ষার চালি সে প্যাটের গর্ত ভরাইতে হবে। কি করব বুঝতে পারছি না।
চলে আসবো নাকি ভাবছি, এমন সময় রায়গিন্নি চোখ মেলে আমাকে দেখলে। চোখের পাতা তার তখনই আবার বন্ধ হয়ে গেছিল, চেয়ে তাকানোর ক্ষমতা নাই। কিন্তু তবু কি কষ্ট করে জেসি চোখের পাতা দুটি খুলে রাখলে তা আমি বুঝতে পারলাম। কে? গলার আওয়াজ শুনে গা শিউরে উঠল। এ কি মানুষের গলা? আমি নিজের পরিচয় দিলাম। মাথায় পানি ঢালতে যে ছোট গিন্নির লাল পাড় ছেঁড়া সাদা শাড়িটিও ভিজে গিয়েছে। মুসুরির বিউলির মতন গায়ের রং তার এখনো আছে। ভেজা শাড়ির ভেতর দিয়ে সেই রং যেন ফুটে বেরুইছে। আমি পরিচয় দিলে অতি কষ্টে উঠে বসতে বসতে ছোট গিন্নি উষারার দিকে দেখিয়ে আমাকে বসতে বললে। বসো দিদি। একটু অবাকই হয়ে আমি আস্তে আস্তে ছোট গিন্নির কাছ থেকে একটু দূরে উষারার ওপর মাটিতেই বসতে গেলাম। গিন্নি ইশারায় আর একটু কাছে যেতে বললে। পৃষ্ঠা 219। আমার এমন সাধ্যি নাই যে আসনটা এনে তোমাকে বসতে দিই। হারামজাদি দুটি এখন কোন চুলোয় গেছে। তাড়াতাড়ি করে মাটিতে বসে পড়ে আমি বললাম, না না, আমি এই মাটিতেই বসি, তুমি ব্যস্ত হইও না। আমাকে তুমি চিনতে পারো নাই। আমি না না, চিনতে পেরেছি। 2-3 বার বেশি তোমাকে দেখি নাই বটে, তবে একবার তোমাকে দেখলে কেউ ভুলতে পারে? প্রীতিমের দেখা আর তোমাকে দেখা যে এক কথা। আমার কি সৌভাগ্য যে তুমি এ বাড়িতে এসেছ। আমি জি মা। খপ করে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল, আর কি যে হলো জানি না। চোখ দুটি আমার পানিতে ভেসে গেল। সেই ঝাপসা চোখে আপচা দেখতে পেলাম রায়গিন্নি একদৃষ্টে আমার দিকে ঠিক যেন সাদা পাথরের চোখে চেয়ে রয়েছে। আমার চাউনি পরিষ্কার হলে দেখলাম রায়গিন্নির চোখের পাতা পড়ছে না, ধীর তাকিয়ে আছে আমার দিকে। তারপর অনেকক্ষণ পর আস্তে আস্তে তার ডাগর চোখ দুটি পানিতে ভরে এলো, টইটুম্বুর হয়ে এলো। তার গলা দিয়ে শুকনো বাতাস বার করতে করতে সে বললে, দিদি, বড় কষ্ট দিদি। সে এমন করে বলা। আর বলতে বলতেই রায়গিন্নি মেঝেতে লুটিয়ে পড়ে বুক ফাটিয়ে কেঁদে উঠল। কোথা গেলি রে, কোথা মরে থাকলি রে বাবা। আমার এমন ইচ্ছে হলো যেন সব ভুলে এই মানুষটিকে বুকে জড়িয়ে ধরি। মনে হলো সেও যেন হাত বাড়িয়ে আছে। এত ইচ্ছে, তবু যেতে কি পারলুম? তখনই মনে হলো যেতে যে পারছি না তার কারণটা আমি মুসলমান আর রায়গিন্নি হিঁদু। আর যত লড়ালড়ি খুনোখুনি হচ্ছে সব তো শুধু হিঁদু মুসলমান বলে। এক হিঁদু মায়ের পুতকে মারছে একজনা মুসলমান, আবার এক মুসলমান মায়ের পুতকে মারছে একজনা হিঁদু। আহ, হায় রে, মানুষ লেকিন বুদ্ধিমান প্রাণী। পৃষ্ঠা 220। আমি যেখানকার সেখানেই বসে থাকলুম, এক ফোঁটা নড়তে পারলুম না। আর রায়গিন্নি মেঝেতে মুখ গুজে অমনি করে গুঙিয়ে গুঙিয়ে এমন কাঁদন কাঁদতে লাগলো যেন ধরণী ফেটে চৌচির হয়ে যাবে। মনে মনে ভাবছি আমি এখানে কিছুই করতে পারবো না। মায়ের এমন শোকে আল্লাহই সান্ত্বনা দিতে পারবে না। আমি তো কোন ছাড়, তাইলে আমি এলম কেন? এই সময় সিং দরজার হামুক দিয়ে রায়গিন্নির হারামজাদি দুটি বাড়ি ঢুকলো। সে যে কি সুন্দর মেয়ে দুটি, পাতলা পাতলা ঠোঁট, টানা টানা চোখ যেন পটে আঁকা। পেট ভরে খেতে পায় না, রুখো চুল উড়ে বেড়াইছে। কতদিন তেল পড়ে নাই তাতে, তবু কি রূপ। হাতে পায়ে চুলে ধুলোয় পরত পড়েছে, তারই ফাঁকে ফাঁকে ধপধপে গায়ের রং যেন ফেটে বেরুইছে। তারা মাথা নামিয়ে মায়ের দুপাশে হেঁটো মুড়ে বসল। সে মুখ দুটিতে যে কি আছে আমি বলতে পারবো না। একবার বোন দুটি আমার দিকে তাকাইছে, আবার মুখ নামিয়ে নিচ্ছে। আস্তে আস্তে তারা মায়ের ছড়ানো চুলগুলি গুছিয়ে তার উবুর পিঠে রাখলে। তারপর দুপাশ থেকে রায়গিন্নির মুখটি ধরে খুব নামো গলায় বললে, মা ওঠো, ও পাড়ার জেঠি বসে আছে, উঠে কথা বলো। এই বলে তারা মাকে উঠে বসাইলে। চেয়ে দেখলুম ছোট রায় ভিক্ষের ঝুলিটি কাঁধে নিয়ে বাড়ি ঢুকছে। ভিক্ষে অনেক পেয়েছে, ঝুলিটি বেঁধে বস্তার মতন করে কাঁধে বয়ে নিয়ে আসছে। খালি গা, সারা পেটে দাঁত, চুলকিয়ে চুলকিয়ে যেন খড়ি উঠেছে। ময়লা পৈতেটি দেখে মনে হচ্ছে বামুন বটে। এগনে পেরিয়ে উষারায় উঠে একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে মাটি দেখতে দেখতে সে ঘরে চেয়ে ঢুকলো।